Hello student, welcome to MN Physics 360 চ্যানেলে। আজকের টপিক হচ্ছে রাসায়নিক গণনা। আমাদের যে ফিজিক্যাল সায়েন্স আছে 3 নম্বর চ্যাপ্টার, সেখান থেকে হচ্ছে রাসায়নিক গণনা, তার পুরো ডিটেইলস আজকে আমরা জেনে নেব। কালকে আমি করিয়েছিলাম কিভাবে তোমার হচ্ছে আণবিক বা পারমাণবিক ভর নির্ণয় করা হয় তার সূত্রগুলো, ওগুলো কাজে লাগবে। আজকে আমি পুরো ডিটেইলসে বুঝিয়ে দিচ্ছি। ওকে, তো ফার্স্ট আমরা জেনে নেব রাসায়নিক গণনার চ্যাপ্টার পড়তে গেলে আমাদেরকে জেনে নিতে হবে যে রাসায়নিক বিক্রিয়া জিনিসটা কি। ঠিক আছে, যেমন তুমি যদি ধরো তুমি শরবত তৈরি করতে চাও, তো শরবত তৈরি করতে গেলে তোমাকে কি কি লাগবে? শরবত তৈরি করতে তুমি যদি যাও তাহলে তোমাকে রিঅ্যাকট্যান্ট হিসেবে কি লাগছে সেটা দেখতে হবে, এবং বিক্রিয়া করার পরে কি কি হচ্ছে তোমার দেখতে হবে। এই তো ব্যাপার, তাই তো? তাই এই পুরো কানাই কানে ধরো তুমি এই পর্যন্ত জল আছে, ঠিক আছে? বাইরে থেকে তুমি চিনি দিলে, হালকা লবণ দিলে, জল থাকলে ওটাকে গুলে দিলে, তারপর তৈরি হয়ে গেলো শরবত। তো বাইরে থেকে তুমি যে কিছু পদার্থ অ্যাড করছো, ঠিক আছে? তো বাইরে থেকে যখন তুমি পদার্থ অ্যাড করছো, ধরো তুমি লবণ, খাদ্য লবণ NaCl, চিনি তুমি ধরে করছো, তাহলে 6,6H22 বলে 11। এর যে প্রপার্টিস এবং চিনির যে প্রপার্টিস বা ধর্ম, এদেরকে যখন বিক্রিয়া করাবো আমি, যখন এক জায়গাতে জলের সঙ্গে যখন বিক্রিয়া করবে, H2 এর সঙ্গে যখন বিক্রিয়া করবে, তখন একটা নতুন ধর্মনিষ্ঠ পদার্থ তৈরি হবে, যেটা আমরা শরবত হিসাবে করি। আর এখন তো খুব প্রচলন শরবতটা, ঠিক আছে? এই যে শরবত যে তৈরি হবে, এর রাসায়নিক ধর্ম কি আগের মতো হবে না, একবারে নতুন ধর্মনিষ্ঠ একবার আলাদা পদার্থ তৈরি হয়ে যাবে। ওকে, ঠিক আছে? সে তোমার বিক্রিয়ক তোমার এক বা একাধিক থাকতে পারে, আর বিক্রিয়াজাত যে পদার্থ তৈরি হবে সেটা এক বা একাধিক হতে পারে, কিন্তু নতুন ধর্মনিষ্ঠ হবে। ওকে, এই যে পুরো যে সামগ্রিক প্রক্রিয়াটা, এই সিস্টেমটার নামই হচ্ছে কি রাসায়নিক বিক্রিয়া। তাহলে দেখে নিই আমরা রাসায়নিক বিক্রিয়া। রাসায়নিক কি বিক্রিয়া আমি জাস্ট বলে দিচ্ছি, তোমরা হালকা হালকা করে পালে টুকে দেবে। ওকে, রাসায়নিক বিক্রিয়া কি? এক বা একাধিক কোনো একটা রাসায়নিক একটা বিক্রিয়া, যে বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্মবিষ্ট যদি এক বা একাধিক পদার্থ নতুন ধর্মবিষ্ট যদি পদার্থ তৈরি করে, তখন তাকে বলা হয় কি রাসায়নিক বিক্রিয়া। আমি কি বললাম? ঠিক আছে, আস্তে 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 এই করে পাঁচ করে টুকে নেবে। কি, যে বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ যুক্ত হয়ে নতুন ধর্মবিশিষ্ট, ঠিক আছে, নতুন ধর্মবিশিষ্ট এক বা একাধিক পদার্থ তৈরি করে। একটা পদার্থ তৈরি করতে পারে অথবা একাধিক পদার্থ তৈরি করতে পারে, সেই বিক্রিয়াটাকে বলা হয় কি তোমার রাসায়নিক বিক্রিয়া। একটা উদাহরণ নিই তাহলে বুঝতে পারবে। সাপোজ ধরো নাইট্রোজেনের সঙ্গে তুমি হাইড্রোজেনের বিক্রিয়া করাবে, নাইট্রোজেনের সঙ্গে কি করাবে? হাইড্রোজেনের বিক্রিয়া, তৈরি হবে কি অ্যামোনিয়া, তৈরি হলো কি অ্যামোনিয়া, ঠিক আছে? এখানে দুটো নাইট্রোজেন দাও, নাইট্রোজেন যেহেতু দুই অণু আছে এখানে, তাহলে তুমি 3 × 6, হাইড্রোজেন 6, তার মানে হচ্ছে এখানে 3টা দিতে হবে, ঠিক আছে? তাহলে দেখো আমি দুটো এক বা একাধিক মানে বলতে কি, নাইট্রোজেন আমি এখানে একটা নিয়েছি, এখানে হচ্ছে 3টে, তৈরি হচ্ছে কি নতুন ধর্মিষ্ঠ একটা পদার্থ তৈরি। তো নাইট্রোজেনের ধর্ম, হাইড্রোজেনের ধর্ম যা ছিল, অ্যামোনিয়ার একেবারে পুরোপুরি নতুন ধর্মিষ্ঠ একটা পদার্থ তৈরি হলো। এই যে বিক্রিয়াটা, এই বিক্রিয়াটাকে বলা হয় কি রাসায়নিক বিক্রিয়া। ওকে, তাহলে যে বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ যুক্ত হয়ে, ঠিক আছে, নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে পরিণত হয়ে যায়, একবারে পুরো চেঞ্জ, নতুন ধর্মিষ্ঠ পদার্থে পরিণত হয়, তখন তাকে বলা হয় কি রাসায়নিক বিক্রিয়া, বা সেই বিক্রিয়াকে বলা হয় কি রাসায়নিক বিক্রিয়া। তো পরীক্ষাতে যে প্রশ্নগুলো আছে, যে যেমন তোমার একটা রাসায়নিক বিক্রিয়া থেকে তুমি কি কি জানতে পারবে, রাসায়নিক বিক্রিয়া থেকে তুমি কি কি জানতে পারবে? তো জানার বিষয় হচ্ছে তুমি পরিমাণগত জানতে পারবে, গুণগত তথ্য জানতে পারবে। আমি এই বিক্রিয়াটার যদি উদাহরণ নিয়ে নিই, তো এই বিক্রিয়া থেকে তুমি কি কি জানতে পারছো? তুমি জানতে পারছো যে কে কে বিক্রিয়া করেছে, নাইট্রোজেন এবং হাইড্রোজেন বিক্রিয়া করে তৈরি হয়েছে কি অ্যামোনিয়া। তাহলে তুমি কি লিখবে? যে নাইট্রোজেন ও হাইড্রোজেন বিক্রিয়া করে কি তৈরি করেছে? অ্যামোনিয়া তৈরি করেছে, এটা একটা লিখতে পারবে। তারপর হচ্ছে কি রোমান 2, এটাও লিখতে পারবে তুমি। কত অণু নাইট্রোজেন? 1 অণু নাইট্রোজেন। কত অণু? 1 অণু নাইট্রোজেন
ও 3 অণু হাইড্রোজেন, 1 অণু নাইট্রোজেন এবং 3 অণু হাইড্রোজেন পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে তোমার হচ্ছে কি 2 অণু অ্যামোনিয়া তৈরি করেছে। এটা তুমি জানতে পারছো, ঠিক আছে। আরেকটা জানতে পারবে কি যে বিক্রিয়ক যে পদার্থগুলো আছে, এদিকে যে এই পদার্থগুলো হচ্ছে কি বিক্রিয়ক পদার্থ, এটা হচ্ছে কি বিক্রিয়জাত পদার্থ, ঠিক আছে। বিক্রিয়ক পদার্থের ভর এবং রাসায়নিক বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়জাত পদার্থের ভর পরস্পর কি হয়, সমান হয়। তার মানে এদিকে এদিকে যে তোমার যতগুলো তোমার হচ্ছে নাইট্রোজেন এবং হাইড্রোজেন যুক্ত হয়ে যে ভর তৈরি করবে, সেটা আমরা অ্যামোনিয়ার সঙ্গে পেয়ে যাব, সমান পেয়ে যাব। দেখে নি প্রমাণ করি। নাইট্রোজেন কত 14, নাইট্রোজেন কত 14, হাইড্রোজেন কত 2, 2 3 কত হলো 6, এটাকে যোগ করো। এদিকে অ্যামোনিয়া কত 17, 17 দুগুণে কত 34, এদিকেও 34 ওদিকেও 34 করে নিলে দূরে দেখো ভরটা কি হবে, সমান হবে। অথবা তুমি আরেকটা যদি বিক্রিয়া উদাহরণ নিতেই পারো, যেমন ধরো ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দাও, তৈরি হবে কি ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাই অক্সাইড গ্যাস। ক্যালসিয়াম কার্বনেট, ক্যালসিয়াম কত বলেছি এর একদিন 40, কার্বন কত 12, অক্সিজেন কত 16 ইনটু কত 3 48, 16 3 48 আর 12 হলো 60, 60 আর 40 হচ্ছে 100, তাহলে এদিকে 100 হলো ভর এত গ্রাম। এদিকে দেখো ক্যালসিয়াম কত, ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন কত 16, এখানে কার্বন ডাই অক্সাইডের কত হয় 44, 44 আর এদিকে হচ্ছে তোমার 56, এগুলো কত 100। তাহলে দেখো বিক্রিয়ক পদার্থ এবং বিক্রিয়াজাত পদার্থ পরস্পর দুইজনের ভরটা কি হয়, সমান হয়। তার মানে কি এখানেও সেম সমান হবে। তাহলে বিক্রিয়ক পদার্থের ভর এবং বিক্রিয়ার ফলে উৎপন্ন বিক্রিয়ক পদার্থের ভর কি হয়, সমান হয়। এটা একটা আমরা জানতে পারি। তারপরে হচ্ছে তুমি কি কি জানতে পারো না, কি 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 জানা যায় না। এটা ধরো তোমার প্রশ্ন আসতে পারে কি কি জানা যায় না এখান থেকে। জানা যায় না, কি কি জানা যায় না দেখি। এক নম্বর হচ্ছে কি বিক্রিয়াটি উভয়মুখী কি তা জানা যায় না। উভয়মুখী চিহ্ন আমরা কেমন জানি, বিক্রিয়াটার উভয়মুখী চিহ্ন হচ্ছে এই হচ্ছে বিক্রিয়ার উভয়মুখী চিহ্ন, কিন্তু এখানে দেখো বিক্রিয়া তো উভয়মুখী চিহ্ন বোঝা যায় না, এটা তো তীর চিহ্ন দেওয়া আছে। তাহলে বিক্রিয়াটি যে উভয়মুখী, বিক্রিয়াটি উভয়মুখী উভয়মুখী কি না তা জানা যায় না, তা জানা যায় না। এটা তুমি জানতে পারছো না। রোমাঞ্চ, আর তুমি কি জানতে পারছো না, বিক্রিয়াটা কত তাপে বা কত চাপে ঘটছে সেটা জানে না। তাপ ও চাপ সম্বন্ধে তুমি ধারণা করতে পারছো না। তাহলে চাপ ও তাপের কোনো পরিমাণ তুমি বুঝতে পারছো না, কত চাপ বা কত তাপে যে বিক্রিয়াটা ঘটছে সেটা তুমি বুঝতে পারছো না। রোমান 3, এই বিক্রিয়াটিতে কোনো অনুঘটকের প্রয়োজন হয়েছে কি হয় না সেটাও জানতে পারছো না। বিক্রিয়াটিতে কি কোনো অনুঘটকের যে প্রয়োজন হয়েছে কি হয়নি সেটা তুমি জানতে পারছো না। পারছো কি কোনো অনুঘটক লেখা আছে কি, যেমন নিকেল অনুঘটক, প্লাটিনাম অনুঘটক, ঠিক আছে, কোবাল্ট, জিব্রাল্টার, বিভিন্ন রকম অনুঘটক আছে, সেগুলো প্রয়োজন হয়েছে কি হয় না এই বিক্রিয়াটা থেকে আমরা জানতে পারছি না। ঠিক আছে, তাহলে এই সবগুলো জানতে পারলে বিক্রিয়াটি উন্মুখী কিনা তা জানা যায় না। বিক্রিয়াটি কত তাপ ও চাপে ঘটছে সেই বিষয়ে আমরা কোনো ধারণা করতে পারছি না। বিক্রিয়াটিতে কোনো অনুঘটকের প্রয়োজন হয়েছে কিনা সেটাও আমরা জানতে পারছি না। এইগুলো হচ্ছে আমরা জানতে পারি না, আর এগুলো হচ্ছে আমরা কি জানতে পারি কোন একটা রাসায়নিক বিক্রিয়া থেকে। ঠিক আছে, আচ্ছা কোনটা বিক্রিয়ক, আচ্ছা বিক্রিয়ক আর বিক্রিয়াজাত পদার্থগুলো আচ্ছা বলে দিচ্ছি, ঠিক আছে বলছি, বলে দিচ্ছি। বিক্রিয়ক হচ্ছে কি বিক্রিয়ক, বিক্রিয়ক হচ্ছে কি যে সব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাকে বলা হয় কি বিক্রিয়ক পদার্থ। বিক্রিয়ক পদার্থটাকে বললাম যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় কি অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় বিক্রিয়ক পদার্থ। তাদেরকে ইংলিশে তুমি বলতে পারবা রিঅ্যাক্ট্যান্টস, কি বলতে পারবা রিঅ্যাক্ট্যান্টস, মানে বিক্রিয়ক পদার্থ। যেসব পদার্থ রাসায়নিক বিক্রিয়ায় অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় কি বিক্রিয়ক পদার্থ বা রিঅ্যাক্ট্যান্টস। আর বিক্রিয়াজাত কাদের বলে, বিক্রিয়াজাত, বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে যদি বলো, বিক্রিয়াজাত পদার্থ যেটাকে আমরা প্রোডাক্টস বলি, কি বলি প্রোডাক্টস। বিক্রিয়াজাত পদার্থ কাকে বলে,
তাহলে এখানে তুমি যদি এখন বলো যে বিক্রিয়ক কে কে আছে, এখানে তাহলে তুমি বলতে পারবে নাইট্রোজেন এবং হাইড্রোজেন, এরা দুজন হচ্ছে কি আমাদের বিক্রিয়ক, কারণ এরা হচ্ছে বিক্রিয়ায় অংশগ্রহণ করেছে। আর বিক্রিয়জাত পদার্থ কাকে বলে, যেটা বিক্রিয়ক পদার্থগুলো পরস্পর যুক্ত হয়ে যে নতুন ধর্মিষ্ঠ পদার্থ তৈরি হয়েছে সেটা হচ্ছে বিক্রিয়জাত পদার্থ বা প্রোডাক্টস। তাহলে এখানে আমাদের হচ্ছে অ্যামোনিয়া কি, অ্যামোনিয়াটা হচ্ছে কি প্রোডাক্টস বা বিক্রিয়জাত পদার্থ। রাসায়নিক বিক্রিয়ায় কি, রাসায়নিক বিক্রিয়ায় যে পদার্থটা তৈরি হয়, নতুন ধর্মিষ্ঠ যে পদার্থ তৈরি হয়, অথবা এভাবে বলতে পারো যে কোনো রাসায়নিক বিক্রিয়ায় বিক্রিয়ক পদার্থগুলি পরস্পর যুক্ত হয়ে যে নতুন ধর্মিষ্ঠ পদার্থ তৈরি হয় তাকে বলা হয় কি বিক্রিয়জাত বা প্রোডাক্টস বলা হয়। ওকে, বুঝলে এবার? আচ্ছা, হ্যাঁ, কি বললাম, কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় যেসব পদার্থ অংশগ্রহণ করে, তারপর নাইট্রোজেন এবং হাইড্রোজেন অংশগ্রহণ করেছে, তাহলে এদেরকে আমি বলবো কি বিক্রিয়ক। আর অ্যামোনিয়া হচ্ছে তৈরি হয়েছে, বিক্রিয়ক পদার্থগুলো পরস্পর রাসায়নিক বিক্রিয়া করে নতুন ধর্মিষ্ঠ পদার্থ একটা অ্যামোনিয়া গ্যাস তৈরি করেছে, থেকে বলবো আমরা কি বিক্রিয়জাত পদার্থ। আর চলো আরেকটা উদাহরণ দিয়ে দিচ্ছি তোমাদেরকে, তাহলে বুঝে নিতে। ধরো জিঙ্ক প্লাস সালফুরিক অ্যাসিড, জিঙ্ক প্লাস সালফুরিক অ্যাসিড তৈরি করলে কি হবে, জিঙ্ক সালফেট, জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস তৈরি করলো। এখানে দুজন ধরে বিক্রিয়া যে দুজন বিক্রিয়া করলো, তার মানে এখানে বিক্রিয়া করলো কে কে, জিঙ্ক প্লাস সালফুরিক অ্যাসিড। তাহলে জিঙ্কের সঙ্গে যে তুমি সালফুরিক অ্যাসিড বিক্রিয়া করেছো, বিক্রিয়া অংশগ্রহণ করেছে, তাহলে বিক্রিয়ায় যারা অংশগ্রহণ করে তাদেরকে বলা হয় কি বিক্রিয়ক পদার্থ, রিঅ্যাকট্যান্টস। আর যারা বিক্রিয়ক গুলি পরস্পর যুক্ত হয়ে যে নতুন ধর্মিষ্ঠ যে পদার্থগুলো তৈরি হয় তাদেরকে বলা হয় কি প্রোডাক্টস বা বিক্রিয়জাত পদার্থ। কি বলা হয়, বিক্রিয়াজাত। তার মানে এগুলো হচ্ছে কি বিক্রিয়াজাত, তাহলে এগুলো হচ্ছে বিক্রিয়াজাত পদার্থ। আর এগুলো হচ্ছে কি বিক্রিয়ক, এগুলো হচ্ছে কি বিক্রিয়ক বা রিঅ্যাকট্যান্টস, এগুলো রিঅ্যাকট্যান্টস, এগুলো হচ্ছে প্রোডাক্টস। এবার ক্লিয়ার হয়েছে? ওকে, আচ্ছা, নেক্সট, এটা কমপ্লিট। একটা রাসায়নিক বিক্রিয়া, রাসায়নিক বিক্রিয়া কাকে বললাম, কেমিক্যাল রিঅ্যাকশন। কাকে বললাম, যে যে বিক্রিয়ায় এক বা একাধিক পদার্থ, ঠিক আছে, সে তোমার মৌলিক হতে পারে, যৌগিক হতে পারে, পরস্পর যুক্ত হয়ে নতুন ধর্ম বিশিষ্ট অন্য পদার্থে রূপান্তরিত হয়ে যায়, তাকে বলা হয় কি, বা সেই বিক্রিয়াটাকে বলা হয় কি রাসায়নিক বিক্রিয়া। ঠিক আছে, এবং রাসায়নিক বিক্রিয়া আমরা দেখলাম বিক্রিয়ক কি, বিক্রিয়জাত পদার্থ কি, এবং একটা রাসায়নিক বিক্রিয়া থেকে আমরা কি কি জানতে পারি আর কি কি জানতে পারি না। ঠিক আছে, এবার আমরা আসবো ভরের নিত্যতা সূত্র। ভরের নিত্যতা সূত্র, এই ভরের নিত্যতা সূত্রটা কে দিয়েছিলেন, ল্যাভোসিয়ার। কে দিয়েছিলেন, ল্যাভোসিয়ার। ভরের নিত্যতা সূত্র খুবই ইম্পর্টেন্ট। ওকে, ওই আবার একটা আমি কেমিক্যাল ইকুয়েশন নিয়ে নিই, তাহলে বুঝতে পারবে কেমন জিনিসটা। সাপোজ ধরো আমি ক্যালসিয়াম কার্বনেটকে তাপ দিলাম, ক্যালসিয়াম কার্বনেটকে তুমি তাপ দিলে, ঠিক আছে, তৈরি হবে কি বলো, ক্যালসিয়াম অক্সাইড প্লাস কার্বন ডাইঅক্সাইড তৈরি হয়ে যাবে। ঠিক আছে, তো ক্যালসিয়াম কার্বনেটকে যখন তুমি মার্বেলকে যখন তুমি তাপ দিলে তৈরি হলো হচ্ছে ক্যালসিয়াম অক্সাইড এবং কার্বন ডাইঅক্সাইড। এই পদার্থ যে বিক্রিয়া করেছে, ঠিক আছে, বিক্রিয়কের আমি দেখব আণবিক ভর বা পারমাণবিক ভরটা কত। ক্যালসিয়াম কত 40, কার্বন কত 12, অক্সিজেন কত 16, গুণ কত আছে 3, এটা কত 3, তাহলে 16 কে 3 দিয়ে গুণ করে 48, 48 আর 12 কত হলো 60, 60 আর 40 কত হলো 100। তাহলে এদিকে তোমার বিক্রিয়ক পদার্থের ভর কত পেলাম 100। চলো বিক্রিয়াজাত পদার্থ দেখি, এখানে ক্যালসিয়াম কত 40, অক্সিজেন কত 16। ওকে, এটা হলো। এদিকে কার্বন ডাইঅক্সাইড, কার্বন হচ্ছে 12, অক্সিজেন হচ্ছে 16 ইনটু 2, 16 দুনে 32, 32 আর 12 হচ্ছে 44। ঠিক আছে, এখানে হচ্ছে 56 আর এইদিকে হচ্ছে 44 ইকুয়াল টু কত 100। তাহলে দেখো এখানেও 100, এখানেও 100, তার মানে কি বিক্রিয়ক পদার্থের যতটা ভর হবে, নতুন ধর্মিষ্ঠ যে পদার্থগুলো তৈরি হবে তাদের হচ্ছে কি বিক্রিয়াজাত পদার্থের ভর সমান হবে। তাহলে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থ, তারপরে হচ্ছে বিক্রিয়ার আগে এবং বিক্রিয়ার পরে
পদার্থের মোট ভরের পরিমাণটা কি থাকছে, নো চেঞ্জ। হ্যাঁ, নো চেঞ্জ থাকছে। তাহলে তোমাকে কি করতে হবে, ভর নিত্যতার সূত্রটা যদি আমি বলতে চাই তাহলে কি করবে তুমি, যে যে কোনো প্রক্রিয়ায় বা যে কোনো রাসায়নিক বিক্রিয়া, ঠিক আছে, পদার্থের ভর কি তুমি সৃষ্টি করতে পারবে? পদার্থের ভর সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। কোন একটি রাসায়নিক বিক্রিয়ার ভর কি হয়, ঠিক আছে, রূপান্তর হয় মাত্র, এক রূপ থেকে অন্য রূপে রূপান্তর হয় মাত্র। কিন্তু পদার্থের মোট ভরের পরিমাণ কি, বিশ্বের মোট ভরের পরিমাণ হচ্ছে কি ধ্রুবক। এটাকে বলা হয় কি ভরের নিত্যতা সূত্র। তাহলে পৃথিবীতে ভর সৃষ্টিও করা যায় না, ধ্বংসও করা যায় না। তাহলে ভরের মোট পরিমাণ কত, ধ্রুবক। ঠিক আছে, কারণ বিক্রিয়কের আগে এবং বিক্রিয়ার পরে বিক্রিয়ক এবং বিক্রিয়াজাত পদার্থের যে মোট ভরের যে পরিমাণ সেটা হচ্ছে কি সমান থাকে, পরিবর্তন হয় না। দেখলে একটা রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে, এটাকে বলা হয় ভরের নিত্যতা সূত্র। এটি কে দিয়েছিলেন বিজ্ঞানী, ল্যাভোসিয়ার। কে? ল্যাভোসিয়ার দিয়েছিলেন। এবার আমরা জেনে নেব ভরের সূত্র, নিত্যতা সূত্র হলো। এবার আমরা দেখব ভর ও শক্তির নিত্যতা সূত্র। ভর ও শক্তির নিত্যতা সূত্র, সেম। এটা হচ্ছে আমরা আইনস্টাইনের আপেক্ষিক তত্ত্ববাদ থেকেও প্রমাণ করতে পারবো। তার মানে কি, এখানে যে মুদ্রা কথা হচ্ছে কি ভর শক্তিতে রূপান্তর হতে পারবে, ঠিক আছে, অথবা কোন একটা যদি বিশেষ প্রক্রিয়া হয় দেখা যায় যে শক্তি শোষণ হচ্ছে, সেখানে শক্তিটা তোমার ভরে রূপান্তরিত হবে। তাহলে ভর শক্তিতে রূপান্তর হতে পারে অথবা শক্তি ভরে রূপান্তর হতে পারে। কিন্তু তুমি শক্তিকে কখনো সৃষ্টিও করতে পারবে না, ধ্বংসও করতে পারবে না। কোন একটি রাসায়নিক বিক্রিয়ায় মোট শক্তির পরিমাণ কি হয়, ধ্রুবক থাকে, ঠিক আছে। আর এই যে ধ্রুবক থাকে, এই শক্তির পরিমাণটা আমরা এই সূত্র থেকে জানতে পারি, আইনস্টাইন ইকুয়ালস টু mc স্কয়ার, ঠিক আছে, ইকুয়াল টু mc স্কয়ার থেকে তুমি জানতে পারবে। আমরা পরমাণু যখন নিউক্লিয়াস চ্যাপ্টার করব তখন তুমি দেখবে, ওখানে আমি প্রমাণ করব অনেকগুলো ওই পদার্থ নিয়ে, ঠিক আছে, যে কিভাবে শক্তিটা ভরে রূপান্তর হচ্ছে, ওখান থেকে আরো বেশি ভালো হবে। এখান থেকে মনে রাখা হচ্ছে কি, শক্তিকে সৃষ্টি করা যায় না, বিনাশও করা যায় না। ভর হচ্ছে কি তোমার শক্তিতে রূপান্তর হতে পারে অথবা শক্তি ভরে রূপান্তর হতে পারে। কিন্তু পৃথিবীতে মোট শক্তির পরিমাণটা হচ্ছে কি ভর শক্তির পরিমাণ ধ্রুবক, ঠিক আছে। আর এই যে শক্তি ভর শক্তিতে রূপান্তর হচ্ছে অথবা শক্তি ভরে রূপান্তরিত হচ্ছে, তার যে পরিমাণ সেটা আমরা হচ্ছে E ইকুয়াল টু mc স্কয়ার, আইনস্টাইনের সমীকরণ থেকে আমরা জানতে পারি। E ফর কি, E ফর হচ্ছে এনার্জি শক্তি, m ফর কি হচ্ছে মাস মানে হচ্ছে কি ভর, আর c হচ্ছে আলোক গতিবেগ, ঠিক আছে, c হচ্ছে আলোক গতিবেগ। আলোক গতিবেগ কত মান, 3 × 10⁸ মিটার পার সেকেন্ড, এটা হচ্ছে আলোক গতিবেগ, ঠিক আছে, শূন্য মাধ্যমে মনে রাখবে। হলো, বুঝছো? আর এটা কার সূত্র, আইনস্টাইন। আর ভরের নিত্যতা সূত্র ল্যাভোসিয়ার, এগুলো মনে রাখো। এবার আমরা জেনে নেব পরমাণু ঘনত্ব। কি জানবো, পরমাণু ঘনত্ব জিনিসটা কি জেনে নেব, ঠিক আছে। পরমাণু ঘনত্ব হচ্ছে কি 1 লিটার গ্যাসের এসটিপিতে, কিসে, এসটিপিতে তুমি 1 লিটার গ্যাস নাও, 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত যদি করতে পারো, গ্যাসটাকে কি করতে পারো গ্রামে, কত লিটার গ্যাসটা নেবা 1 লিটার। এসটিপিতে 1 লিটার গ্যাসের যে গ্রামে প্রকাশিত যে ভরটা, সেই ভরটাকে বলা হয় তার ওই গ্যাসের পরমাণু ঘনত্ব, ঠিক আছে। কিসে প্রকাশ করতে বললাম, গ্রামে প্রকাশিত। এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরটাকে বলা হয় কি তোমার পরমাণু ঘনত্ব, ঠিক আছে। আমি ব্যাপারটা করে বুঝিয়ে দিচ্ছি, বই থেকে খালি ডেফিনিশনগুলো একটু করে পড়ে নেবে, ঠিক আছে। লেখার অতটা প্রয়োজন নেই, জাস্ট আমি বোঝাচ্ছি। দেখুন, এসটিপিতে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরটাকে বলা হয় কি পরমাণু ঘনত্ব। যেমন তুমি যদি দেখো যে হাইড্রোজেনের পরমাণু ঘনত্ব কত, হাইড্রোজেনের পরমাণু ঘনত্ব হচ্ছে 0.089 গ্রাম পার লিটার, ঠিক আছে। তাহলে 1 লিটার গ্যাসের যে গ্রামে প্রকাশিত যে ভরটা করবে সেটাই হচ্ছে তোমার হাইড্রোজেনের কি পরমাণু ঘনত্ব। আসে শর্ট কোশ্চেন আসে, এটা পরীক্ষাতে আসে যে হাইড্রোজেনের পরমাণু ঘনত্ব কত।
তাহলে 0.089 গ্রাম পার লিটার। তার মানে পরমাণু ঘনত্বের একক কি? গ্রাম পার লিটার। ওকে, হ্যাঁ, এটা মনে রাখবে। তাহলে এসটিপি তে 1 লিটার গ্যাসের গ্রামে প্রকাশিত ভরটাকে হচ্ছে কি বলা হয়? পরমাণু ঘনত্ব। তোমাকে যদি বলা হাইড্রোজেন পরমাণু ঘনত্ব কত, তাহলে 0.089 গ্রাম পার লিটার। ঠিক আছে, তারপরে হচ্ছে বাষ্প ঘনত্ব। কি? বাষ্প ঘনত্ব, ভ্যাপর ডেনসিটি যেটা বলা হয়। কি বলা হয়? ভ্যাপর ডেনসিটি। ওকে, ভ্যাপর ডেনসিটি। ভ্যাপর ডেনসিটিটা কি? বা রিলেটিভ ডেনসিটি বলতে পারো। ঠিক আছে, যে কোনো পদার্থের তুমি নিতে পারো, এবার যে কোনো পদার্থের হতে পারে। ঠিক আছে, পরমাণু চাপ ও উষ্ণতায় যে কোনো পদার্থের, ঠিক আছে, গ্যাসের ভর, যে কোনো পদার্থের গ্যাসের ভর কিসে কিসে বললাম? পরমাণু চাপ ও উষ্ণতায়। কখন? পরমাণু চাপ ও উষ্ণতায়, মানে এনটিপি বা এসটিপি তে পরমাণু চাপ ও উষ্ণতায়। এটা মনে রাখবো, পরমাণু চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর, যে কোনো গ্যাসের ভরটা কিটা? ভরটা। এটা হাইড্রোজেন গ্যাসের যত গুণ ভারী, হাইড্রোজেন গ্যাসের যত গুণ ভারী, এই কথাটা ভালো করে মনে রাখো, যত গুণ ভারী, যত গুণ ভারী। ঠিক আছে, সেই সংখ্যাটাকে বলা হয় তোমার হচ্ছে কি বাষ্প ঘনত্ব বা ভ্যাপর ডেনসিটি বলা হয়। কি বললাম? পরমাণু চাপ ও উষ্ণতায়, পরমাণু চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভর হাইড্রোজেন গ্যাসের যত গুণ ভারী, হাইড্রোজেন গ্যাসের যত গুণ ভারী, ধরো 3 গুণ, 4 গুণ, 5 গুণ বা 6 পয়েন্ট সামথিং গুণ, যে যত গুণ ভারী সেই সংখ্যাটাকে বলা হয় তার কি? বাষ্প ঘনত্ব। তার আমি দেখো বাষ্প ঘনত্বতে দুটো কথা বলছি, একটা হচ্ছে পরমাণু চাপ উষ্ণতা যে কোনো গ্যাসের ভর, আর একটা হাইড্রোজেন গ্যাসের ভরের যত গুণ ভারী বলছি। তো দুটোই আমি ভর ভর বলছি। ঠিক আছে, যেহেতু দুটি সংখ্যার এটা হচ্ছে অনুপাত, সেই জন্য বাষ্প ঘনত্বের কোনো একক নেই। তোমাকে যদি বলে যে বাষ্প ঘনত্বের বা ভ্যাপর ডেনসিটি আমরা ডি দিয়ে লিখি, এর একক কি, তাহলে তুমি বলবে কি একক নেই, একক ভিন্ন রাশি। কেন? দুটি ভরের অনুপাত হচ্ছে এটা, যে কোনো গ্যাসের ভর এবং হাইড্রোজেন ভরের যত গুণ হচ্ছে, তাহলে এটা হচ্ছে বাষ্প ঘনত্বের কোনো একক নেই। মনে রাখবে একক ভিন্ন রাশি এটি একটি। ঠিক আছে, আর একটা মনে রাখবে, চাপ এবং উষ্ণতার পরিবর্তনে বাষ্প ঘনত্বের কোনো পরিবর্তন হয় না। ঠিক আছে, তাহলে পরমাণু চাপ ও উষ্ণতায় যে কোনো গ্যাসের ভরে, যে কোনো গ্যাসের ভর হাইড্রোজেন গ্যাসের যত গুণ ভারী তাকে বলা হয়, ওই গ্যাসটি বা ওই সংখ্যাটাকে বলা হয় বাষ্প ঘনত্ব বা ভ্যাপর ডেনসিটি। বুঝা গেল? এবার আমরা একটা সম্পর্ক জেনে নেব এখান থেকে। ক্লিয়ার এটা বিষয়? ওকে, বাষ্প ঘনত্বের একক কি? ইয়েস, বাষ্প ঘনত্বের কোনো একক নেই, একক ভিন্ন রাশি। এবার আমরা জেনে নেব যে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্কটা কি। কি? বাষ্প ঘনত্ব ও আণবিক ভরের মধ্যে সম্পর্ক কি? আণবিক ভরের মধ্যে, ভরের মধ্যে সম্পর্ক খুবই ইম্পর্টেন্ট। ওকে, এখান থেকে শর্ট কোশ্চেনও আসে, 2 মার্কের বড় কোশ্চেনও আসতে পারে। সম্পর্ক এটা আমরা জেনে নেব। ঠিক আছে, অ্যাটমিক মাস নাম্বার এবং ভ্যাপর ডেনসিটির মধ্যে সম্পর্কটা জেনে নেব। ধরে নাম বাষ্প ঘনত্ব কি? বাষ্প ঘনত্ব আর তুমি আপেক্ষিক ঘনত্ব বলতে পারো, আপেক্ষিক ঘনত্ব বলতে পারো। ঠিক আছে, যেগুলো আমরা বলি কি রিলেটিভ ডেনসিটি। হ্যাঁ, রিলেটিভ ডেনসিটি। আর এটাকে তুমি কি বলবো? ভ্যাপর ডেনসিটি। ভেরি গুড, খুব ভালো বলেছো। ঠিক আছে, এটাকে যদি আমি ডি দিয়ে লিখি, তাহলে ডি ইকুয়ালস টু হচ্ছে যে কোনো গ্যাসের পরমাণু ঘনত্ব, যে কোনো গ্যাসের পরমাণু ঘনত্ব বা ঘনত্ব। তাহলে গ্যাসের বা বাষ্পেরও বলতে পারো, বা তুমি কিসের বলতে পারো? বাষ্পের বা বাষ্পেরও বলতে পারো ঘনত্ব বাই হাইড্রোজেনের, কার? হাইড্রোজেনের ঘনত্ব। ঠিক আছে, এটা বলতে পারো। অথবা তুমি এটাও বলতে পারো যে গ্যাসের, গ্যাসের কি বলতে পারো? ওটা বলতে পারো, গ্যাসের ভর বলতে পারবে তুমি, অথবা আয়তন বলতে পারবে।
ঠিক আছে, গ্যাসের বা বাষ্পের কি, গ্যাসের হ্যাঁ বা বাষ্পের কি বলতে পারবে, গ্যাসের বা বাষ্পের কি বলতে পারবে, আয়তনটা বলতে পারবে, ঠিক আছে, বা ভর বলতে পারবে, ভর বাই সমায়তন কি, সমায়তন হাইড্রোজেনের ভর, হাইড্রোজেনের ভর, ঠিক আছে, হ্যাঁ এটা বলতে পারবে। তাহলে গ্যাসের বা বাষ্পের ভর বাই সমায়তন হাইড্রোজেনের ভর, এটা বলতে পারবে। অথবা তুমি এটা বলতে পারবে, কিভাবে বলতে পারবে, যে গ্যাসের বা বাষ্পের মোলার ভর, গ্যাসের বা বাষ্পের, বাষ্পের মোলার ভর, বারবার লিখছি আমি এটা মনে করো, বাষ্পের মোলার ভর, মোলার ভর বাই ওই সেম হাইড্রোজেন গ্যাসের, হাইড্রোজেন গ্যাসের কি হচ্ছে মোলার ভর, ঠিক আছে। তাহলে গ্যাসের মোলার ভরটাকে আমরা কি লিখতে পারি, আমি এভাবে লিখতে পারি না, যে 1 মোল গ্যাসে কতটা তোমার ইয়ে আছে, মোলার ভর আছে, এত গ্রাম মিলিগ্রাম ধরো মোলার ভর গ্রাম, ঠিক আছে, এটা বলতে পারবো। আচ্ছা হাইড্রোজেন গ্যাসের কত আছে, সেম 1 মোল তো কতটা আছে হাইড্রোজেন গ্যাসের ভর আছে, সেটা তোমাকে করতে হবে, ঠিক আছে, সেটা কত, 2 গ্রাম, 2 গ্রাম আছে, এটা বলতে পারবে। তাহলে মোল মোল ধরো তুমি কেটে দিলে, ঠিক আছে, গ্রাম গ্রামও কেটে গেল, তাহলে থাকলো কি m/2, m/2, therefore এটা আমরা কি জানি, বাষ্প ঘনত্ব বা আণবিক ঘনত্ব ইকুয়াল টু d, তাহলে d ইকুয়ালস টু হচ্ছে কি কত, m/2, ওকে, d ইকুয়ালস টু হচ্ছে কি m/2, অথবা তুমি এভাবে লিখতে পারবা m ইকুয়ালস টু 2d, এটাও লিখতে পারবা, ঠিক আছে, d ইকুয়ালস টু m/2 অথবা m ইকুয়ালস টু হচ্ছে 2d, এটা প্রমাণ স্বরূপ আসে পরীক্ষাতে 2 মার্কের আসবে, ওকে, প্রমাণ স্বরূপ দিতে আসে তাহলে 2 মার্কের আসে, অথবা রিলেশনটা মনে রাখো, এখান থেকে তুমি ম্যাথের শর্ট কোশ্চেনগুলো করতে পারবে, বুঝতে পারলে কি বললাম, যে ব্যাসের বাষ্প ঘনত্ব বা আপেক্ষিক ঘনত্ব, ভ্যাপর ডেনসিটি বা রিলেটিভ ডেনসিটি ইকুয়ালস টু হচ্ছে গ্যাসের বা বাষ্পের ঘনত্ব বা হাইড্রোজেনের ঘনত্ব, সেটাকে তুমি যদি ভরের পরিমাণ, তাহলে গ্যাসের বা বাষ্পের ভর ইকুয়াল টু সমান্তর হাইড্রোজেনের ভর বা হাইড্রোজেন গ্যাসের ভর, তাহলে গ্যাসের মোলার ভর বাই হাইড্রোজেন গ্যাসের মোলার ভর। এবার গ্যাসের মোলার ভর নির্ণয় করার সূত্র তো আমরা আগেই শিখেছি শর্ট কোশ্চেনে, ঠিক আছে, তাহলে এটাকে ক্যাপিটাল এম ধরলাম, mg বাই হচ্ছে মোল, আর হচ্ছে হাইড্রোজেন কত হয় 2 গ্রাম, তাহলে 2 গ্রাম বাই পার মোল, 1 মোল হতে আছে, মোল মোল কেটে দিলাম, জি জি কেটে দিলাম, তাহলে m/2, তাহলে d ইকুয়ালস টু হচ্ছে m/2 অথবা গুণ করে m ইকুয়ালস টু হচ্ছে কি 2d, ভেরি গুড, টুকে নাও এটা, আর তোমরা পজ করে টুকে নিবে, আর পজ করো, টুকতেও পারো, অথবা এটা তুমি বইয়ে আছে অবশ্যই, এখান থেকে খালি বুঝে নাও, তাহলে ব্যাপারটা হয়ে যাবে ক্লিয়ার। এবার এখান থেকে কয়েকটা আমরা ছোট অঙ্ক করি, তাহলে বুঝতে পারবে, ঠিক আছে, তাহলে বিষয়টা বেশি ক্লিয়ার হবে। মনে করি ধরো একটি গ্যাসের, একটি গ্যাসের, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব কি, বাষ্প ঘনত্ব, একটি গ্যাসের বাষ্প ঘনত্ব ধরো 28 হলে ওই গ্যাসটির, ওই গ্যাসটির, ঠিক আছে, ওই গ্যাসটির তোমার আণবিক ভর কত বা আণবিক ভর কত, আণবিক ভর, আণবিক ভর কত, আণবিক ভর কত, এইভাবে তোমাকে দিয়ে দিল শর্ট কোশ্চেন 1 মার্কের, ঠিক আছে। তাহলে আমাকে কি করতে হবে, আমি জানি সূত্রটা কি জানি, সূত্র কি জানি আমরা, আণবিক ভর m ইকুয়ালস টু 2 ইনটু বাষ্প ঘনত্ব মানে d, ঠিক আছে, আণবিক ভর দিয়েছে কি না, আণবিক ভর চেয়েছে আমাদের আণবিক ভর, তাহলে আণবিক ভর ইকুয়ালস টু 2 ইনটু d, d এর মান কত আছে 28, তাহলে কত হলো 28 গুণ করো 56, তাহলে এই হলো आंसर, এত গ্রাম, ঠিক আছে। অথবা তোমাকে আমি উল্টো করে দিচ্ছি, উল্টো করে বলতে কি, এখানে বাষ্প ঘনত্ব না দিয়ে, এখানে আণবিক ভর না দিয়ে, এখানে আমি ধরলাম আণবিক ভর দিলাম, আণবিক ভর দিলাম এটা, আর এখানে তোমাকে বললাম বাষ্প ঘনত্ব কত, বাষ্প ঘনত্ব ধরো কত বললাম, তাহলে সেম সূত্র, ওই m ইকুয়ালস টু 2d। এবার দেখো আমি দিয়েছি আণবিক ভর হচ্ছে 28, তাহলে এই পরিমাণ আমি দিয়েছি 28, আর d এর পরিমাণ তোমাকে নির্ণয় করতে বলেছি,
ওকে, দেয়ারফর 2d ইকুয়ালস টু কত বলতে পারবে 28। স্টেপ বাই স্টেপ করে দিয়েছি, এমনিতে তোমরা অনেক সময় এমনিতে গুণ করে কাটাকাটি করে দেবে একবারে বাই 2, তাহলে 14 দুগুণে কত হলো 28, তাহলে d ইকুয়াল টু কত 14। এর তো কোনো একক নেই, এর তো গ্রাম তুমি লিখতে পারো, গ্রাম একক আর গ্রামে যখন প্রকাশিত করবে, কিন্তু এর কোনো একক নেই, বাষ্পঘনত্ব কোনো একক নেই, অনলি ফর চেন। ওকে, বুঝা গেল কি? তাহলে এবার তোমার শর্ট কোশ্চেন আসতে পারে, একটি গ্যাসের আণবিক ভর দেওয়া থাকলো, তার বাষ্পঘনত্ব ছিল, অথবা বাষ্পঘনত্ব দেওয়া থাকলো, আণবিক ভর তোমার কাছে চেয়ে নিতে পারে। বুঝা যাচ্ছে? হ্যাঁ। নেক্সট হলো, এবার তোমরা একটা বাড়ি থেকে করে নিয়ে আসবে। আমি তোমাকে দিয়ে দিলাম যে একটি গ্যাসের আণবিক ভর ধর তোমাকে দিয়ে দিলাম 34, ঠিক আছে, তার বাষ্প ঘনত্ব কত করে নিয়ে আসবো, ঠিক আছে। অথবা আরেকভাবে তোমাকে দেয়, আরেকভাবে দেয় বলতে কি তোমাকে এভাবে বলে দিতে পারে যে ধরো অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে, অ্যামোনিয়া গ্যাসের বাষ্প ঘনত্ব কত হবে, যে কোনো একটা গ্যাস দিয়ে দিতে পারে, এটা না অ্যামোনিয়া, কার্বন ডাইঅক্সাইড দিতে পারে, তোমার অনলি নাইট্রোজেন দিতে পারে, সালফার ডাইঅক্সাইড দিতে পারে, বিভিন্ন রকম দিয়ে দিতে পারে। তাহলে ধরো অ্যামোনিয়া, নাইট্রোজেন কত 14 প্লাস হাইড্রোজেন কত 1 ইনটু 3, তাহলে কত হলো 3, তার মানে হচ্ছে 17। কত? 17। তাহলে আণবিক ভর কত পেলাম 17। তাহলে ওই সেম আণবিক ভর 17 পেলাম, তাহলে বাষ্প ঘনত্ব কত হবে বের করে নিবা কেমিক্যাল 2D সূত্র দিয়ে। ওকে, এখানে আরেকটা জিনিস দেখে নাও, আমি ওটা একটু ছেড়ে দিয়েছিলাম হালকা, অনেক সময় এটাও আসে শর্ট কোশ্চেন, যে পরমাণু ঘনত্ব কার সঙ্গে সমান হয়? পরমাণু ঘনত্ব, ঠিক আছে, বাষ্প ঘনত্বের সঙ্গে সমান হবে কখন? কখন বাষ্প ঘনত্বের সঙ্গে সমান হবে? বাষ্প ঘনত্বের সঙ্গে সমান হবে, বাষ্প ঘনত্ব যখন তুমি এটাকে 0.089 গ্রাম পার লিটার দিয়ে যখন তুমি গুণ করবে, ঠিক আছে, মানে হাইড্রোজেনের ঘনত্বটাকে, হাইড্রোজেনের পরমাণু ঘনত্বটাকে যখন তুমি বাষ্প ঘনত্ব দিয়ে যখন গুণ করে দিবে, তখনই তুমি পেয়ে যাবে কি পরমাণু ঘনত্ব, ঠিক আছে। তাহলে পরমাণু ঘনত্ব ইকুয়াল টু হচ্ছে বাষ্প ঘনত্ব ইনটু 0.089 গ্রাম পার লিটার, ঠিক আছে, এটাতে গুণ করলে তুমি পরমাণু ঘনত্ব পেয়ে যাবে। ওকে, হলো, এটা রিলেশনটা মনে রাখতে দাও। আর এই ওই m ইকুয়ালস টু 2d দিয়ে শর্ট কোশ্চেন গুলো আসতে পারে, ঠিক আছে। আর এর আগের দিন আমি শর্ট ভিডিওতে তোমাকে দিয়েছি, যেমন তোমাকে বললাম ধর কার্বন ডাইঅক্সাইডের আণবিক ভর বা পারমাণবিক ভর কত, জলের পারমাণবিক ভর কত, ক্যালসিয়াম অক্সাইডের কত, ক্যালসিয়াম কার্বনেটের কত, তারপর হচ্ছে সালফার ডাইঅক্সাইডের কত, বিভিন্ন রকম আর কত বলবো, যেমন তারপরে ক্যালসিয়াম ফসফেটের, কালকে আমি বলে দিয়েছিলাম ক্যালসিয়াম ফসফেটের কত, এবার বিভিন্ন রকম, তারপর ধর তোমার সালফিক অ্যাসিডের কত। তো আমি আবার একটু করে দিচ্ছি হালকা, যেমন কার্বন কত 12, তবে এগুলো তখনই পারবে যখন তোমরা অ্যাটমিক নাম্বারটা মনে রাখতে পারবে। কার্বনের অ্যাটমিক নাম্বার হচ্ছে 6, কিন্তু তোমার আণবিক ভরটা হচ্ছে বা পারমাণবিক ভরটা হচ্ছে 12। অক্সিজেন কত হচ্ছে 16, কত গুণ আছে 2, 2 গুণ করে দাও, তাহলে 16 দুগুণে 32, 32 আর 12 কত হলো 44, ঠিক আছে। তাহলে কার্বন ডাইঅক্সাইডের পারমাণবিক ভর কত 44। জলের কত হবে, এটা 2 আর হাইড্রোজেন 1, তাহলে 2 কে 2 প্লাস অক্সিজেন কত 16 সমান সমান কত হলো 18। ক্যালসিয়াম অক্সাইডের কত, ক্যালসিয়াম হচ্ছে 40, অক্সিজেন হচ্ছে 16, ঠিক আছে, তাহলে কত হবে 56। ক্যালসিয়াম কার্বনেট একটু আগে তো করলাম, আমরা দেখলাম কত হয়েছিল 100। ক্যালসিয়াম হচ্ছে কত 40, কার্বন হচ্ছে 12, আচ্ছা, অক্সিজেন হচ্ছে 16 ইনটু গুণ 3 আছে 48, 16 দিন 48 আর 12 60, আর 40 এর হলো তোমার জিরো টু কত হলো 100। তাহলে ক্যালসিয়াম কার্বনেট বা চুনাপাথরের কি কত পারমাণবিক ভর 100। সালফার ডাইঅক্সাইডের 64 হয়, লক্ষ্য করে মুখস্থ হয়ে যাবে একসময় তোমাদের। সালফার কত 32, অক্সিজেন কত 16, কত গুণ আছে 2, তাহলে 16 দিনে 32, 32 আর 32 কত হলো 64, 64। ক্যালসিয়াম ফসফেটের কত, ক্যালসিয়াম কত 40, গুণ কত আছে 3। ওকে, এখানে 2 গুণ আছে, দুটো এইভাবে লিখো। ফসফরাস কত 31, অক্সিজেন কত 16 ইনটু কত আছে 4, তাহলে 16 4 64, 64 আর 65 আর 30 হচ্ছে 95। 95 কে 2 দিয়ে গুণ করলে 90 দিনে 180, 190, 4 3 12, 120 প্লাস 190 ইকুয়াল টু হচ্ছে 312।
10 কত হলো 310। তাহলে ক্যালসিয়াম ফসফেটের পারমাণবিক ভর কত 310। সালফিউরিক অ্যাসিডের কত, হাইড্রোজেন কত 1, তার সঙ্গে কত গুণ আছে 2, তাহলে 2 কে 2 প্লাস সালফার হচ্ছে 32, এটা মনে হয় 98 হবে, করেছিলাম এর আগের দিন। অক্সিজেন হচ্ছে কত 16 আর গুণ 4 আছে, 4 4 16 4 64, 64 আর এদিকে হচ্ছে তোমার 30, 96 97 98, 98। এইভাবে মোটামুটি 8-10 খানা যদি করে নিতে পারো, বারবার এগুলো ঘুরে ফিরে আসে, ঠিক আছে। এগুলো বিক্রিয়াতে তোমার খুব কাজে লাগবে, নাহলে কিন্তু তুমি পারবে না, বিক্রিয়া রাসায়নিক বিক্রিয়ার সাহায্যে অঙ্কন করতে পারবে না। ওকে, তোমাকে ধরো আমি বললাম যে জিঙ্কের এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায়, কিসে, জিঙ্কের এবং সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়ায় কত গ্রাম হাইড্রোজেন অণু তৈরি হবে, ঠিক আছে। ধরো তোমাকে আমি দিয়ে দিলাম যে 65.5 গ্রাম জিঙ্ক, কি 65.5 গ্রাম জিঙ্ক, ঠিক আছে, কার সঙ্গে বিক্রিয়া করলো, সালফিউরিক অ্যাসিডের সঙ্গে, ঠিক আছে। অথবা তোমাকে আমি উল্টো করে দিচ্ছি, তোমাকে ধরো আমি বললাম 120 গ্রাম, 120 গ্রাম সালফিউরিক অ্যাসিড প্রস্তুত করতে কত গ্রাম তোমার ধরো সালফিউরিক অ্যাসিডের প্রস্তুত, এই যে SO3 একটা যে বিক্রিয়া আছে দেখেছো, SO3 বিক্রিয়া, ঠিক আছে। তার সঙ্গে কি করি আমরা, ওলিয়াম H2SO7, ওলিয়ামের কত পরিমাণ ওলিয়ামের বিক্রিয়া করাতে হবে, এভাবে প্রশ্ন আসতে পারে। অথবা তোমাকে বলবে যে ধরো সালফার ডাইঅক্সাইডের সঙ্গে তুমি যদি ধরো অক্সিজেনের বিক্রিয়া করলে তৈরি হবে কি সালফার ট্রাইঅক্সাইড, ব্যালেন্স করবো পরে, ঠিক আছে। তোমাকে এবার সালফার ডাইঅক্সাইড যতটা তোমার পরিমাণ একটা দিয়ে দিবে, ধরো 70 গ্রাম, কত গ্রাম 70 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড তৈরি করতে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন, এভাবে তোমাকে দিতে পারো। অথবা অক্সিজেনের কতটা প্রয়োজন, এভাবে তোমাকে দিতে পারো। তো আমি বললাম যে সালফার এত গ্রাম সালফার ডাইঅক্সাইড, সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম তোমার হচ্ছে সালফার ডাইঅক্সাইড প্রয়োজন। অথবা তোমাকে এটা বলতে পারে ধরো জিঙ্কের সাথে তুমি সালফিউরিক অ্যাসিডের বিক্রিয়া করালে, একটু আগে যে বিক্রিয়াটা দেখালাম, তৈরি হবে কি জিঙ্ক সালফেট, তৈরি হবে কি জিঙ্ক সালফেট এবং হাইড্রোজেন গ্যাস, ঠিক আছে। তো তোমাকে যদি আমি বলি যে ধরো 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে কত গ্রাম জিঙ্কের প্রয়োজন, যার সঙ্গে যা প্রয়োজন বলবে তার সঙ্গে আমাকে আণবিক ভর বা পারমাণবিক ভরটা নির্ণয় করতে হবে। এই বিক্রিয়াটার ক্ষেত্রে যেহেতু আমাকে বলেছে সালফার ডাইঅক্সাইড কত গ্রাম 70 গ্রাম, এটা পরে করছি, 10 গ্রামটা পরে করছি, এটা করে আগে 70 গ্রাম হচ্ছে সালফার ডাইঅক্সাইড প্রস্তুত করতে কত গ্রাম সালফার ডাইঅক্সাইড প্রয়োজন, ট্রাইঅক্সাইড, এটা সালফার ট্রাইঅক্সাইড, এটা হচ্ছে ডাইঅক্সাইড। এটা একটু আগে বললাম না 64, সালফার 32, অক্সিজেন 16 দুগুণ 32, 32 64 গ্রাম, তাহলে এখানে 64 পেলাম। এটা দেখলাম সালফার কত 32, অক্সিজেন কত 16 ইনটু কত 3, তাহলে 16 3 48, 16 50 80, কত হলো 80। তাহলে 64 গ্রাম প্রস্তুত করতে সরি উল্টো দিতে বলতে হবে, যেহেতু আমার বলেছি এত গ্রাম প্রস্তুত করতে, তাহলে 80 গ্রাম প্রস্তুত করতে সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন হচ্ছে কতটা, 80 গ্রাম প্রস্তুত করতে সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন হচ্ছে 64, তাহলে এটা কত হবে 64/80, এবং আমাকে বলেছে 70 গ্রামের কত লাগবে, তাহলে 70 গ্রামে কত হবে, তাহলে 64/80 ইনটু হচ্ছে 70, 0 0 কেটে দাও, 8 8 কত 64, 8 7 56, তাহলে 56 গ্রামের প্রয়োজন হবে। এই হলো आंसर। আর এইগুলো পরীক্ষাতে আসে 3 মার্কসের প্রশ্ন আসে একটা, আর মাধ্যমিকে একটা আসবে প্রত্যেকবার আসে, ঠিক আছে। কত সোজা বলো, তাহলে তুমি যদি পারমাণবিক ভরগুলো নির্ণয় করতে যাবো তাহলে কত সোজা, ঠিক আছে। সালফার ডাইঅক্সাইড আমি দেখলাম 64 গ্রাম লাগলো, কত গ্রাম তৈরি করতে 80 গ্রাম, তাহলে 80 গ্রাম তৈরি করতে সালফার ডাইঅক্সাইডের প্রয়োজন হচ্ছে 64 গ্রাম, লিখবে কিন্তু তোমরা ভাষা দিয়ে 80 গ্রাম সালফার ট্রাইঅক্সাইড প্রস্তুত করতে 64 গ্রাম কি লাগবে সালফার ডাইঅক্সাইড লাগবে, তাহলে 1 গ্রামে কত লাগবে আর 70 গ্রামে কত লাগবে, ঠিক আছে। আরেকটা করে দেখানো হয়, আরেকটা করে নি, যেমন আমি 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করার কথাটা বললাম, 10 গ্রাম হাইড্রোজেন, তাহলে জিঙ্ক প্লাস
সালফ্রিক অ্যাসিড। ধরো 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে, কত গ্রাম? 10 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে, তাহলে তৈরি হবে কি জিঙ্ক সালফেট প্লাস হাইড্রোজেন গ্যাস, প্লাস কি হাইড্রোজেন গ্যাস। তাহলে জিঙ্কের কত তোমাকে পরিমাণ যদি দিয়ে দেন তো দিলাম না 65.5 নিয়ে নিল, ওকে। আর হাইড্রোজেন কত হচ্ছে 2, তাহলে 2 গ্রাম হাইড্রোজেন প্রস্তুত করতে জিঙ্কের কতটা প্রয়োজন? 65.5, ওকে। তাহলে 2 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে জিঙ্কের প্রয়োজন কতটা? 65.5। তাহলে 1 গ্রাম প্রস্তুত করতে কতটা লাগবে? 65.5 বাই কত 2, এবং আমাকে কত বলেছে 10 গ্রাম, কত 10 গ্রাম। তাহলে 10 গ্রাম প্রস্তুত করতে জিঙ্কের কতটা প্রয়োজন হবে? তাহলে 65.5 বাই 2 ইনটু 10, ওকে। বুঝা গেল? এই যে 10 এর জন্য একটা শূন্য দশমিক তোমার সরে যাবে, তাহলে হয়ে যাবে কত 65, মানে 655 বাই 2। চলো কাটো, 2 দিয়ে কাটো, 2 3 6, 2 2 4, 2 7 14, পয়েন্ট নাও 10 নাও, 2 5 10, এত গ্রাম পাচ্ছেন, এটাই आंसर। এইগুলো করতে পারলে মাধ্যমিকে 3 নম্বর। তাহলে জিঙ্কের সঙ্গে যদি সালফিক অ্যাসিডের বিক্রিয়া করাবা তৈরি হবে জিঙ্ক সালফেট পুরো হাইড্রোজেন গ্যাস তৈরি হবে, ঠিক আছে। এবার তোমাকে বলবে 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম জিঙ্কের প্রয়োজন হবে যদি কার সঙ্গে বিক্রিয়া করো? সালফিউরিক অ্যাসিডের সঙ্গে। জিঙ্কের সঙ্গে সালফিউরিক অ্যাসিড বিক্রিয়ায় 10 গ্রাম হাইড্রোজেন গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম জিঙ্কের প্রয়োজন হবে, ঠিক আছে। এইভাবে প্রশ্নগুলো বলে, কয়েকটা আমি উদাহরণ দেখিয়ে দিব, ওগুলো করতে থাকো, হয়ে যাবে আশা করি। চলো আরেকটা করি। আরেকটা নিয়ে হালকা পটাশিয়াম ক্লোরাইডের বিক্রিয়াটা দিয়ে দেওয়ার সময় 2KClO3 প্লাস অ্যামোনিয়া 2KClO3 প্লাস অ্যামোনিয়া is equal to 2KCl প্লাস 3O2 প্লাস অ্যামোনিয়া হয়, ঠিক আছে। এখন তো তোমাকে বলতে পারে পটাশিয়াম ক্লোরাইডের সঙ্গে অক্সিজেনের পরিমাণ দিতে পারে, অথবা পটাশিয়াম ক্লোরাইড দিতে পারে, ক্লোরাইড, এটা পটাশিয়াম ক্লোরাইড, এটা হচ্ছে পটাশিয়াম ক্লোরেট, রাইট এন্ড রেট, ঠিক আছে। এই বিক্রিয়াটা থেকে অনেক সময় তোমার অঙ্ক আসে। আরেকটা বিক্রিয়া থেকে অঙ্ক আসে, যেমন যে একটু আগে যেটা দেখলাম আমি, নাইট্রোজেন প্লাস হাইড্রোজেন তৈরি হয় কি অ্যামোনিয়া। নাইট্রোজেন কটা? এখানে 2টা, তাহলে 2টা দিয়ে দাও, হাইড্রোজেন 3 দুগুণে 6টা, তাহলে হচ্ছে 3। এই বিক্রিয়াটা থেকে তোমাকে বিক্রিয়া দিতে পারে, অঙ্ক দিতে পারে। আমি যদি তোমাকে বলি নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, ঠিক আছে, নাইট্রোজেনের সঙ্গে হাইড্রোজেনের বিক্রিয়া, হ্যাঁ, অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম? ধরো 20 গ্রাম দিয়ে দিলাম, বা 34 গ্রাম দিয়ে দিলাম, অথবা 68 গ্রাম দিয়ে দিলাম। 68 গ্রাম অ্যামোনিয়া গ্যাস প্রস্তুত করতে কত গ্রাম তোমার নাইট্রোজেনের গ্যাসের প্রয়োজন হবে দিতে পারে। তাহলে নাইট্রোজেনের পরিমাণ নির্ণয় করবে, এদিকে অ্যামোনিয়ার পরিমাণ নির্ণয় করবে, এতটাতে কতটা প্রয়োজন, একে কত, আর যতটা দিবে ততটা কত, ঠিক আছে। এইভাবে বিভিন্ন অঙ্কগুলো তোমাকে দিতে পারে, অথবা তোমার অ্যাভোগাড্রো সংখ্যা দিয়ে অনেক সময় শর্ট কোশ্চেন আসে, ঠিক আছে। অ্যাভোগাড্রো কি সংখ্যা দিয়েও আসে পরীক্ষাতে, ওগুলো তোমাকে করতে হবে, ওকে। এনটিপিতে বা এসটিপিতে পরিমাণগুলো নির্ণয় করতে বলে। তাহলে মোটামুটি বিক্রিয়াগুলো দেখিয়ে দিলাম। এখানে তোমাকে জানিয়ে নিতে হবে কি, আমি আবার একবার রিভাইজ করে দিচ্ছি। একটা রাসায়নিক বিক্রিয়াতে হচ্ছে বিক্রিয়ক পদার্থ কোনগুলো, বিক্রিয়াজাত পদার্থ কোনগুলো। একটা বিক্রিয়া থেকে তুমি কি কি, একটা রাসায়নিক বিক্রিয়া থেকে তুমি কি কি জানতে পারবে আর কি কি জানতে পারবে না, ঠিক আছে, এগুলো করবে। তারপরে হচ্ছে ভরের নিত্যতা সূত্র, লাগুসিয়ান যে ভরের নিত্যতা সূত্র, তারপর হচ্ছে আইনস্টাইনের ভর ও শক্তির যে রূপান্তর যে নিত্যতা সূত্র সেটা করবে। E = mc² যে সূত্রটার যে অঙ্ক, অঙ্কটা এখানে করাবো না, অ্যাটমিক নিউক্লিয়াসে করাবো। তারপর হচ্ছে কি তুমি পরমাণু ঘনত্ব জানবে, বাষ্প ঘনত্ব জানবে, পরমাণু ঘনত্ব বাষ্প ঘনত্বের মধ্যে সম্পর্ক জানবে। তারপর হচ্ছে বাষ্প ঘনত্ব এবং আণবিক ভরের মধ্যে সম্পর্ক জানবে। m = 2d, m = 2d তে ছোট ছোট অঙ্ক আসতে পারে। তারপর হচ্ছে কি কতগুলো কেমিক্যাল ইকুয়েশন দিয়ে দিবে, ওই ইকুয়েশন থেকে তোমার একটা পদার্থের পরিমাণ দিবে আর একটা নির্ণয় করতে বলবে। এইভাবে বিভিন্ন প্রশ্নগুলো এখান থেকে এই চ্যাপ্টার থেকে মেনলি আসছে, ঠিক আছে। পারবে তো করতে? পারবে না? দেখুন তোমাকে যদি বলে যে 17 গ্রাম, ধরে নাও 17 গ্রাম, কত গ্রাম? 17 গ্রাম অ্যামোনিয়াতে, এটা আমি কালকেও করেছিলাম, এটা ছোট শর্ট কোশ্চেন।
এই 70 গ্রাম অ্যামোনিয়াতে কত সংখ্যক অণু আছে? কত সংখ্যক কি অণু আছে? অণুর সংখ্যা আমরা কি জানি? অণুর সংখ্যা কি জানি? যে কোনো গ্যাসের এসটিপিতে বা এনটিপিতে অণুর সংখ্যাটা কত হয়? অ্যাভোগাড্রো সংখ্যা। অণুর সংখ্যা মানে হচ্ছে অ্যাভোগাড্রো সংখ্যা। তাহলে 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23, এটা হচ্ছে অণুর সংখ্যা। ঠিক আছে? কততে? অ্যামোনিয়া গ্যাসের। অ্যামোনিয়া গ্যাস কত? নাইট্রোজেন কত? 14, হাইড্রোজেন কত? 1 আর 3, এটা 3 কে গুণ করলে 14 মানে 17। 17 দিয়ে বের করতে বলেছে, তাহলে 17 গ্রামে এই 17 গ্রামে কতটা আছে? 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। তাহলে একে কত? ওই সেম 23 বাই কত হচ্ছে 17, আর আমাকে বের করতে বলেছে 17 গ্রাম, তাহলে 17 গ্রামে কত হবে? ঠিক আছে, তো এখানে খালি জাস্ট গুণ করে দিবে তাহলেই হবে। কেটে দিলে आंसर তাহলে সেম। এভাবে দেয়, অথবা তোমার যদি এখানে 34 দিয়ে দেয় তাহলে 17 দুগুণ 34, 2 দিয়ে এটা গুণ করবে, যেটা হবে সেটা आंसर। ওকে, আরেকটা মনে হচ্ছে আমাদের আমি হোমটা দিয়েছিলাম মনে হয় জলের, নাকি যে জলের অণুর সংখ্যা বের করতে বলেছিলাম, আমি 1.8 এর করে দিয়েছিলাম, আর তোমাদেরকে আমি দিয়েছিলাম 18 গ্রাম জলে। কত গ্রাম জলে? 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত? চলো করে দিচ্ছি আমি। 18 গ্রাম জলে জলের অণুর সংখ্যা কত? অণুর সংখ্যা ইকুয়াল টু কত? তাহলে আমি প্রথমেই দেখে নিই জল। জলের হাইড্রোজেন কত? 1, তার সঙ্গে কত গুণ আছে? 2, তাহলে 2 একে 2, আর এদিকে হচ্ছে অক্সিজেন 16, 16 2 আছে 18। এই সেম কেস চলে আসলো। তাহলে 18 গ্রাম জলে অণুর সংখ্যা কত হইতো? 6.022 ইনটু 10^23। তাহলে একে কত? মানে ভাগ হয়ে যাবে 18, আর এই 18 গ্রামে কত? এখানে 18টা দ্বারা গুণ করে দিবা, কেটে দাও, आंसर কি এটা। এইভাবে তোমার শর্ট কোশ্চেনগুলো তোমাকে চেক করে নিতে পারে। আচ্ছা, এমন একটা দিই যেটা তোমার কাটাকাটি করতে হবে বা গুণ করতে হবে। দিয়ে দিলাম ধরো তোমাকে আমি 64 গ্রাম কি 68 গ্রাম 68 গ্রাম অ্যামোনিয়া দিয়ে দিলাম। 68 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যা কত এটা দিয়ে দিলাম ধরো। ঠিক আছে, তাহলে অ্যামোনিয়ার পরিমাণটা নির্ণয় করো। অ্যামোনিয়া হচ্ছে কি, নাইট্রোজেন কত? 14, হাইড্রোজেন কত? 1 ইনটু 3 3, তাহলে 17, তাহলে 17 গ্রাম পেয়ে গেলাম। তাহলে 17 গ্রামে এটিপিতে বা এসটিপিতে 17 গ্রামে অণুর সংখ্যা কত হয়? 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। এখানে আণবিক ভরটা নির্ণয় করে শুরু করে দিবে आंसर করতে। তাহলে একে কত হবে? 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23। ঠিক আছে, এবং যেটা প্রদত্ত দেওয়া আছে পরীক্ষায় তোমাকে যেটা দিবে সেটা বের করতে হবে। তাহলে 68 গ্রামে কত হবে? ও একে তো এটা কম কম হবে, আর 68 গ্রামে তাহলে কি হয়ে যাবে? বেশি হয়ে যাবে। 6.022 ইনটু 10 টু দি পাওয়ার 23 ইনটু 68 বাই কত? 17। 17 দিয়ে কাটো, 17 দুগুণ 34, 17 4 68, 17 4 68, 4 7 28, 4 1 4 আর 2 6। হ্যাঁ, এবার 4 দিয়ে এটা গুণ করে দাও। 4 দুগুণে 8, 4 দুগুণে 8, 4 0 0 দশমিক 4 6 24, এতটা এতটা। তাহলে এত সংখ্যক অণু থাকবে। কত 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 68 গ্রাম অ্যামোনিয়াতে অণুর সংখ্যার পরিমাণ হচ্ছে এত। এগুলো 1 মার্কের আসতে পারে, এগুলো প্রশ্ন হবে এমসিকিউ আসে অনেক সময়। এখানে তার মানে কি, এই চ্যাপ্টার থেকে আমি মোটামুটি দুটো ভিডিওতে 4 মার্ক কভার করে দিলাম। মিনিমাম 4 মার্ক তো আসবে, কোনো কোনো সময় 5 মার্কসও দিয়ে দিচ্ছে দেখছি আমি রিলেশন সম্পর্ক দিয়ে। তাহলে 4 মার্ক পাক্কা পেয়ে যাবে। আমি যেভাবে ই করলাম শিওর পাবা, শিওর। দুবার ভিডিওটা দেখে নিবা, দুটোই ভিডিও দুবার করে দেখে নেবা, 4 মার্ক শিওর পাবে। এর বাইরে কোনো প্রশ্নই হবে না। ঠিক আছে, ওকে, তাহলে আজকে এইটুকু থাকলো। এরপরে আমি নিয়ে চলে আসবো হিট, তাপের যে পরিমাপ সমূহ, তাপের যে বিভিন্ন অবস্থার পরিবর্তন আছে সেই চ্যাপ্টারটা আমি পড়িয়ে দেবো। ওকে।